গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন, মন্ত্রতন্ত্র লাগে না। আজ আমরা এমন এক শিল্পীর বাড়িতে চলে এসেছি যিনি আদতেই বাংলার সঙ্গীত জগতে একজন সাক্ষাৎ সরস্বতী। তার স্নিগ্ধ সাজ এবং স্নিগ্ধ ব্যক্তিত্বতে মা সরস্বতী আমাদের বারবার মনে আসে। তিনি আর কেউ নন, তিনি জয়তী চক্রবর্তী। দিদি, আপনাকে নিউজ পড়ে ভীষণ ভীষণ স্বাগত। আজকে সরস্বতী পুজোর দিনে আপনার সঙ্গে আড্ডা দিতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। আর আমি বললাম যে বাংলা গানের জগতে সাক্ষাৎ সরস্বতী আপনি। এটা খুব বাড়াবাড়ি, না, এটা সেটা একেবারেই না। সেটা শ্বেতশুভ্র সাজে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তা একটু আমরা দর্শকদের বলি যে আজকে আমরা চলে এসেছি জয়তী চক্রবর্তীর গান সই গানের স্কুলে। একদম, আমাদের পুজোটা গান সইয়েরই পুজো, এবং সবাই মিলে আমরা হই হই করে পুজো করি। এর আগে বাড়িতে তো পুজো যার যার হয় যেমন হওয়ার, আমাদের বাড়িতেও এর আগে পুজো হতো। গত বছর থেকে শুধুই ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে আমার বাড়িতে দিয়ে তাকে রেখে আমরা সমস্ত নিবেদিত প্রাণ হই সবাই মিলে গান সইয়ের পুজো। তো গান সই মানে গানের সঙ্গে সই পাতানো, তা গানেই যাপন। মানে আমি যেটা বললাম যে ফুলচন্দনের থেকেও বেশি গান দিয়েই মাকে আসলে সমর্পণ এখানে করা। যারাই আসেন তারা সবাই আমাদের সই, কারণ আমরা এক ছাদের তলায় সবাই মিলে সঙ্গীত চর্চা করার চেষ্টা করি। আচ্ছা, এখানে কেউ ছাত্রী, কেউ গুরু, কেউ হ্যাঁ হয়তো আমি বারবার বলছি, কেউ কাউকে শেখানোর জায়গায় আমরা এখনো পৌঁছইনি। তো আমরা একসাথে চর্চা করি, যে যেটা যেভাবে জানে সেই জানাটা আমরা শেয়ার করি, বরঞ্চ এইভাবে ভাবলে বোধহয় ভালো হবে। এবং অন্য আরো তো শিল্পীদের গানের স্কুল আছে, আপনার এই গান সই স্কুলের বিশেষত্বটা কি? বিশেষত্ব তো আমি বলবো প্রথমেই যে এই যে বললাম যে গান শেখানো বলতে যে বিষয়টা, এটাতে আমি বিশ্বাসী নই। আমার মনে হয় যে একটা বেসিক কি বলবো, মানে সঙ্গীত এখানে ধরুন এমন ধরো সরি আমরা আমি তুমি করেই বলছি আলোচনায়। হ্যাঁ, এখানে ধরো এমন অনেকেই আসেন যাদের হয়তো গান নিয়ে ভবিষ্যতে কিছু করার স্বপ্ন নেই, তারা শুধুই সঙ্গী হিসাবে সঙ্গীতের সঙ্গে থাকতে চান বা সঙ্গীতকে সঙ্গী করতে চান। তো তাদের জন্যও গান সই আছে। এমন নয় যে তাদেরকে মঞ্চ পেতে হবে তাদের জন্য। বা কোনো রিয়েলিটি শোয়ে যেতে হবে। রিয়ালিটি শোয়ের কথা তো ছেড়েই দিলাম, রিয়ালিটি শোয়ের কথা ভেবে এখানে আসলে সবাই ভুল করবেন। কিন্তু আমরা সবাই হই হই করে একসঙ্গে গানের উদযাপন করি, তাতে আমি নিজে ভালো থাকি, আমার মনে হয় আমার সঙ্গে যারা সংযুক্ত হন, যারা গান সইয়ের সঙ্গে সংযুক্ত হন, তারা সবাই মনে মনে ভালো থাকেন। এটা খুব জরুরি, মনটা ঠিক থাকা খুব দরকার। আজকে সরস্বতী পুজোর দিনে আয়োজনে কি থাকছে সরস্বতী মাকে বন্দনা করার জন্য? আমাদের গান তো অবশ্যই, বাণী বন্দনা যখন আমরা দেখলাম যে নিখুঁত করে ছাত্রছাত্রীরা সাজিয়েছে মা প্রতিমাকে। এবং সেটা সবাই মিলে করে, প্রতি বছর ওরাই করে, এবং ওদের প্রত্যেক বছর নানান রকমের ডিম্যান্ড থাকে। মানে এবারে পদ্মর মালা, ওবারে মানে অন্যবার হয়তো চন্দ্রমল্লিকার মালা, এবং নিজেরা হাতে গেঁথে সবসময় যে কেনা জিনিসই পরানো হয় এমন নয়, কখনো টগরের মালা, কখনো রঙ্গনের মালা, এরকম নানান কিছু কিছু করে সাজানো আলপনা ওরাই দেয়, দেখলেই বুঝতে পারবে। আর ভোগটা আমি রাঁধার চেষ্টা করি, তো সেটা এবারেও তাই করেছি। ভোগ অলওয়েজ আমি রাঁধি। ভোগ রান্না চলছে। সেখান থেকে উঠে এসে হ্যাঁ, ভোগ রান্না করতে করতে উঠে এসছো একেবারে। তো ভোগের মধ্যে কি পদ রয়েছে আজকে? অবশ্যই খিচুড়ি থাকে এবং লুচিও থাকে। আচ্ছা, খিচুড়ি, লুচি, খিচুড়ির সঙ্গে একটা ওই মিক্সড সবজি যেটা তরকারি আর কি, লাবড়াটা আমি যেহেতু ঘটি, সেহেতু লাবড়া যে সবসময় হয় এমন নয়, আমাদেরটা পাঁচ মিশালি তরকারি বলি আমরা। তো সেটা আলুর দম, আলু ফুলকপির তরকারি, আর লুচির সঙ্গে থাকে সুজি, 5 রকম ভাজা, পায়েস, চাটনি। ভোগটা আমরা করি, আর দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য হালুইকর রান্না করে। আচ্ছা, আর সন্ধ্যেবেলা কি একটু গানের আয়োজন থাকেই অবশ্যই? সারা দিন ধরে গানের আয়োজন চলে। এবং এখন তো দেখছো আমাদের গান সইয়ের 2টো হল, বেসিক্যালি পুজো হচ্ছে যে হলটাতে, সেই হলে তো সারাদিন আমাদের মানে প্রথম হাফটাতে একটা গানের অংশ চলে, তার এক টুকরো তোমরা দেখলে। ইনফ্যাক্ট, এবং সেটা চলবে এখন যতক্ষণ ঠাকুরমশাই পুজো করবেন, সেই পুজোর সময়টুকু বাদ দিয়ে বাকি সময় ধরে গান চলবে। তারপরে বসন্ত উৎসবের মতন আমরা হই হই করি, আবির মাখি সবাই মিলে, কারণ মাঘ মাস, তো আমরা হই হই করে বসন্তের গান গাই।
নাচানাচি করি, সবচেয়ে বড় কথা মনের আনন্দে আচ্ছা, প্রাণ বসন্তের খুলে। কথা যখন হলো, তা সরস্বতী পুজোতে একটা ছোটবেলার পুজো থাকে, কিশোরী বেলার পুজো থাকে, এবং কিশোরী বেলায় জয়তী চক্রবর্তী সুন্দরী, সে তো সবাই আমরা জানি। বাবা, কিন্তু সেই কিশোরী বেলায় মানে প্রথম, মানে একটা প্রথম প্রেম বা প্রথম ভালো লাগা, সেটাও তো ছিল, সেগুলো একটু শেয়ার করবে কিরকম? আমার না স্কুল জীবনে বেহালার মেয়ে তো তুমি। না, আমি বেহালার মেয়ে এখন। আচ্ছা। আমার স্কুল জীবনটা হাওড়ায়, কারণ আচ্ছা। মানে পুরো বলবো না, আমার জন্ম হাওড়ায়, আমি ক্লাস 7 পর্যন্ত হাওড়ায় পড়াশোনা করেছি তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনে, এবং তারপরে বেহালা গার্লস হাই স্কুলে আমি ক্লাস 7-এ চলে আসি আমার বাবার কর্মসূত্রে। বাবা এখানে চলে আসেন আচ্ছা। বাড়ি করে, তো তখন আমি ওইখানে পড়েছি, 11-12 মাল্টিপারপাসে পড়েছি, এবং তারপরে পুরোটাই বেহালা, মানে আমার কলেজও বিবেকানন্দ ওমেন্স, আচ্ছা। সেটাও বেহালা চৌরাস্তা। সুতরাং আমি হাওড়ারও মেয়ে, আবার বেহালারও মেয়ে। হ্যাঁ, এবার যেটা বলছিলে একটুখানি। অ্যাকচুয়ালি দেখো, কলেজ বা স্কুল জীবনে তো স্পেশালি আমি বলবো সরস্বতী পুজোয় স্কুলে যাওয়া, এবং আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার এক কাকা দিয়ে আসতেন আর এক কাকা নিয়ে আসতেন ওখানে কোনো রকম। আর সত্যি আমি ঠিক টিপিক্যাল এখনকার ছেলেমেয়েরা যতটা সাহস ভেতরে সঞ্চয় করে রাখে এবং সেই অনুযায়ী যেভাবে মেলামেশার সুযোগ পায়, আমাদের সেরকম ব্যাপার ছিল না। তখন তাই স্কুল একান্নবর্তী জীবনে, পরিবারে একটা রক্ষণশীলতা এবং আমি থাকেই। নিজেও তাই ছিলাম, আমি চিরকালই তাই ছিলাম, সেই জন্য আমার কোনোদিন এটা মনেও হয়নি আলাদা করে। সেই সময় একেবারেই সেরকম কোনো সুযোগের সদ্ব্যবহারের ব্যাপার আসছেই না। কিন্তু পরবর্তীকালে কলেজ জীবনে আমি যার সঙ্গে আমি এখন, আমি যার ঘরণী যাকে বলা যায়, একসঙ্গে আমরা বাস করি, তো সেই বিক্রমের সঙ্গে আমার পরিচয় কলেজ জীবন থেকেই, মানে রাদার স্কুল জীবনের শেষের দিক থেকে। এবং ওদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো হতো, ওর বন্ধু বান্ধবরা সবাই আসতো, তো সেখানে আমি টুকটাক কিছু কাজকর্ম করতে টরতে যেতাম। এমন যে নয়, কলেজে পড়াকালীন অন্তত কলেজের পুজো সামলে, বাড়ির পুজো করে দুপুরবেলা সবাইকে একটু খেতে দেওয়া, আমার শাশুড়ি মাই সব রান্না করতেন। তখন উনি শাশুড়ি মা হননি, হবু শাশুড়ি মা। তো তো পুজোর দুপুরে ঘন্টা দুয়েক আড়াই আমরা ওখানে কাটাতাম একসঙ্গে সবাই মিলে, অনেকের মাঝে। সেটাও খুব আনন্দের ছিল। এবং তারপরে তো ধরো বিয়ে হয়েছে, বিয়ের পরে আমার ছেলে, বাড়িতে পুজো, সবকিছু সামলে এখন গান শুইয়ে পুজো। আচ্ছা, আমরা আড্ডার ফাঁকে একটু যদি আমরা গানে যাই, তাহলে এখন তোমার যে গানটা ভীষণভাবে ভাইরাল, মানুষের মুখে মুখে, সবার কলার টিউনে, সবার ইউটিউব, সবার মানে বারবার শুনছে গানটা, তা দেখো দেখো এটা খুব- কানাই, ওটা আমরা যদি একটু শুনি। বেশ। দেখো দেখো কানাই, আখি ঠারে হয়ে, ইঙ্গিত অঙ্গুলি, চম্পক সমকলি, চলতে নারি আমি, ধরো আমায় সই। দেখো দেখো কানাই রে, আখি ঠারে হয়ে, দেখো দেখো কানাই, আখি ঠারে ওই, ইঙ্গিত অঙ্গুলি, চম্পক সমকলি, চলতে নারি আমি, ধরো আমায় সই। দেখো দেখো কানাই রে, আখি ঠারে ওই। অসাধারণ। আহ, একটা বলার কথা যে 10টা কীর্তন একসাথে তুমি প্লেব্যাক করেছো, এই, সৃজিত মুখোপাধ্যায়ের এখানে কীর্তন লহবৌরাঙ্গে। কিন্তু 10টা নয়, জানো, এখানে মানে ভজন সংলাপ আছে, ধর্মীয় মনে হয় সংলাপ রয়েছে। ধর্মী 5টা গান আছে, ভজন আছে, হ্যাঁ, হ্যাঁ। তো সব মিলিয়ে, তবে মেইনলি কীর্তন, মেইনলি। এই অভিজ্ঞতাটা কেমন ছিল যে একসঙ্গে এতগুলো প্লেব্যাক একসাথে? দেখো, আমার কাছে তো গান গাওয়াই কাজ, আমি সেটাকেই মুখ্য বলে হ্যাঁ, মনে হ্যাঁ। করি, এবং আমার কাছে এটাই আলটিমেট কর্ম। এটার জন্য আমি আমার জীবনটা সেইভাবেই রেখেছি যে আমাকে এই কাজটাই করতে হবে, কারণ আমি আর কিচ্ছু পারি না। এটাও আমি খুব দারুণ পারি তা বলবো না, তবে ঈশ্বরের অসীম কৃপা যে আমার কাছে সুযোগটা এসছে। এবং আমার সবসময় মনে হয়েছে যে এটা আমার গুরু দায়িত্ব, একজন মিউজিক ডিরেক্টরের কাছে তার চাহিদা অনুযায়ী আমি যাতে পৌঁছতে পারি। হুম, হুম। তার চাহিদা, একটা গানকে যেভাবে তিনি দেখছেন, একটা ছবি দেখছেন যেভাবে, সেই ছবিটার ফুলফিলমেন্টটাই হচ্ছে আমার কর্তব্য। তো সেটা যেন আমি ঠিক করে করতে পারি, এটাই আমার সবসময় মনে হয়েছে। তো এক্ষেত্রে আমি তাই করেছি। 5 দিন স্টুডিওয়ে গেছিলাম এবং 10টা গান আমি সেইভাবে গাইবার চেষ্টা করেছি।
দ্যাটস অল। মানে এরপরে দেখো যেটা হয়েছে সেটাও আমি বলবো একেবারেই পরমেশ্বরের কৃপা। আর একটা গান যেমন মানে এই গানগুলোর সঙ্গে তো ইতিহাস ভীষণভাবে জড়িয়ে আছে, একটা গান হরি মন মজায়, হুম। এই গানটা আগেও রামকমল মুখার্জির তে সুচিস্মিতা গেয়েছিলেন, আর আগে মনে হয় সন্ধ্যা মুখার্জিও একদম গেয়েছিলেন মঠি একদম বিনোদিনী আমি ওটার ছবিতে। থেকেই শিখেছি, কারণ আমাকে তাই শিখতে বলা হয়েছিল। আচ্ছা, তো সেই গানটা মানে দেবশ্রী রায়ের লিপে ছিল। দেবশ্রী রায়ের লিপে এবং অসামান্য গাওয়া সন্ধ্যা সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এবং এবং তুমি মানে তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্নেহধন্য তো। আমি ওই আর কি আমার সুযোগ হয়েছে, এটা বলতেও ভীষণ লজ্জা করে, কারণ ওরম একজন মানে ঈশ্বরের মতন মানুষ, তো উনি, তার কাছে আমার যাবার সুযোগ হয়েছিল শ্রীকান্তদার হাত ধরেই। শ্রীকান্তদা আমাকে নিয়ে গেছিলেন, সেই সুযোগ দিয়েছিলেন, শ্রীকান্তদা অর্ণাদি দুজনেই গেছিলেন, আমায় নিয়ে গেছিলেন। তো একদম তোমাকে যেভাবে আমি দেখছি সেইভাবে আমি পাশের থেকে দেখেছি, এবং ওনার সাথে কথা বলেছি, উনি গান শুনতে চেয়েছেন, ওনাকে সামনে বসে গান শুনিয়েছি। তো এইগুলো আমার কাছে সত্যি একটা স্বপ্নের মতন, এবং আমি মনে করি যে এখন সৌমিদি মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের যিনি মেয়ে, সৌমি সেনগুপ্ত, সৌমিদি ভীষণ স্নেহ করেন, ভালোবাসেন, এবং এই গানটি স্পেশালি দেখো দেখো কানাইয়ে উনি শেয়ারও করেছেন, এবং এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে হয় এখন আমার জীবনে। হয়তো কি বলবো, মানে স্নেহধন্য বলতে তুমি অনেক বড় কথা বললে আমি জানি না, তবে এটুকু জানি যে স্নেহ পেয়েছি, কিছুদিনের জন্য হলেও তার আশীর্বাদ পেয়েছি, স্নেহ পেয়েছি। আমরা কি একটুখানি জগন্নাথ স্বামী গানটা শুনে নেব? হ্যাঁ, নিশ্চয়ই। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, भुजे सवे वेणु शिरसि शिखिपुच्छं कटितटे, दुकूलाङ्नेत्रान्ते सहचरं कटाक्षं विदधते, भुजे समे वेणु शिरसि शिखिपुच्छं कटितटे, दुकूलाङ्नेत्रान्ते सहचरं कटाक्षं विदधते, सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। মানে একদম গানে পুজো হয়ে যাচ্ছে। এটা মনে হয় ইন্দ্রদীপ দাশগুপ্ত না, সুর করা। এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত সুর নয়, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। আচ্ছা। এটা কিন্তু সুনন্দা পট্টনায়ক, তার গাওয়া উড়িষ্যার বিখ্যাত একজন, উড়িষ্যা কেন বলবো, ওনার খেয়াল গানের দরুন উনি সারা পৃথিবী বিখ্যাত একজন মানুষ। তো তার কণ্ঠে এই ভজন বিখ্যাত, আচ্ছা। মানে জগৎ বিখ্যাত হয়েছিল। তো তার কণ্ঠেই এই গান গীত হয়েছে প্রথমে, তার পরবর্তীকালে, এবং সেখানে আমরা দেখেছি ইউটিউবে গান রয়েছে, সবাই যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে সুর প্রচলিত। আচ্ছা। কেমন? আর এটা তো মানে জগন্নাথ স্বামী হচ্ছে শঙ্করাচার্যের ইয়ে আর কি, লেখা। তো শঙ্করাচার্যের গুরু জগৎ আচার্য শঙ্করাচার্যের রচনা, সেখানে সুরটা প্রচলিত, এবং উড়িষ্যায় এখনো এই শঙ্করাচার্যের যে আদি যে রচনা, মূল রচনা, সেটার থেকে কিন্তু অজস্র অসংখ্য সুর তৈরি হয়েছে, এবং পরবর্তীকালে বহু শিল্পী গেয়েছেন। ইনফ্যাক্ট আমি নিজে উপালি চট্টোপাধ্যায়ের সুরে এই জগন্নাথাষ্টকম, সেটা কিন্তু আমি, মানে জগন্নাথ স্তোত্রম যেটা আর কি, সেটা কিন্তু আমি গেয়েছিলাম। আচ্ছা। আমি গেয়েছিলাম উড়িষ্যার একজন অসামান্য একজন শিল্পীর সঙ্গে গেয়েছিলাম। সেটাও আছে আমার ইউটিউবে, যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন। আচ্ছা, একটা কথা বলো যে এখন তোমার এই কীর্তনের গান এত রবীন্দ্রসঙ্গীত ছাড়াও
যে এত ভীষণভাবে ভাইরাল মানুষের মুখে মুখে, কিন্তু এমন দিন তো একটা দিন হয়তো গেছে যে যখন তোমাকে প্লেব্যাক করানো হয়েছে কিন্তু তোমার গান হয়তো বাদ পড়েছে। হ্যাঁ, হয়েছে। হয়েছে সেইগুলো কিরকম, মানে সেটা কি জবাব বলবে এই যে সাফল্যটা? না, না, আসলে দেখো সাফল্য হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড আমার মনে হয়। সেটা কি ঘটেছিল একটু যদি বলো, এরকম খারাপ অভিজ্ঞতাগুলো। না, আমি এখন আর এটাকে খারাপ ভাবি না, কারণ এখন দেখো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যত বেশি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হই, এই ঘটনাটাই আমি বলছি। এই যে ধরো এতগুলো গান আমার কণ্ঠে গীত হলো, আমি যে জগন্নাথের নাম, স্বামী জগন্নাথের নাম আমি উচ্চারণ করতে পেরেছি, প্রভুর নাম আমি কণ্ঠে ধারণ করতে পেরেছি, এটা তো তার কৃপা ছাড়া সম্ভব নয়। সুতরাং আমাকে দিয়ে কি কাজ হবে, আর সেই কাজ আদৌ থাকবে কি থাকবে না, রাখা হবে কি হবে না, এটার জন্য মানুষ নিমিত্ত হতে পারে। কিন্তু এরকম ঘটেছিল তোমার সাথে? ঘটেছিল। সেটা একটু বলবে? ইন্দুবালা ভাতের হোটেলেই যেটা ঘটেছিল, এর আগে ধরো হয়েছিল অঞ্জন দত্তের দত্তা ভার্সেস দত্তাতে প্রথম ঘটেছিল, সেখানে আমার গান পুরোপুরি বাদ দিয়ে সোমলতার গান রাখা হয়েছিল। আমার উদ্দেশ্য সেটা নয় যে আমাকে বাদ দেওয়া হয়েছে, আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে সেটা জানিয়ে করলে আমি একটু সম্মানিত হতাম। হ্যাঁ, তারপরে ঘটলো ইন্দুবালা ভাতের হোটেলে। ইন্দুবালা ভাতের হোটেলে কিন্তু আমার গান বাদ দেওয়া হয়নি। ইন্দুবালা ভাতের হোটেলে যে অংশটাতে আমার গান থাকার কথা ছিল, সেই অংশটাতে আমার গান রাখা হয়নি। আচ্ছা, কিন্তু যার গান রাখা হয়েছিল তার গানটা অসামান্য ইকশিকার গান ছিল, জানানো হয়নি সেভাবে। সেটা আমাকে জানানো হয়নি, কারণ আমাকে ওই সিনটা দেখিয়েই গানটা গাওয়ানো হয়েছিল। প্রথমবার গাওয়ানোর পরে ডিরেক্টরের পছন্দ হয়নি, তারপরে আমাকে আবার ডেকে গাওয়ানো হয়, সেইটা ওকে করা হয়। আমি ভেবেছিলাম ওই সিনে থাকবে, এবার চারটে চারটে পর্ব হিসেবে ভাগ হয়ে এসছিল। তুমি চালিয়ে দেখছো গানটা বাজছে? না, আমি শুনিনি, আমি ইনফ্যাক্ট দেখিও নি, শুনিও নি। যারা শুনেছে তাদের সবাইকে আমি বলেছিলাম, ওই জন্য আজকাল আর আমি কিছু বলি না যে আমার গান আসছে ওখানে, না আমার গান আছে, এগুলো আমি আজকাল আর বলি না। এই শিক্ষাটা হয়েছে। এবং গানটা ছিল পরে ইন্দুবালা ভাতের হোটেলের পরের যে চারটে সিরিজের পরের যে চারটে পর্ব, সেটার মধ্যে আমার গানটা ছিল। আচ্ছা, আমি কিছুদিন আগে দেখলাম, ইনফ্যাক্ট একজন আমাকে ট্যাগও করেছে, ওই গানটা গেয়ে ট্যাগ করেছে, আচ্ছা। মানে জয়তী চক্রবর্তীর গাওয়া হিসাবে বলে ট্যাগ করেছে। ইকশিকার অসামান্য গাওয়া ছিল, মানে অসামান্য। আমি এ কথা বললে আমার অধর্ম হবে যে ওর গানটা কেন আমার বদলে ওর গান গেল, ওরটা অনেক বেশি অ্যাক্ট ছিল, সেই জন্যই গেছে। ডিরেক্টর তো চেষ্টা করবেন, তার এটা সন্তানের মতো, তাই না? তিনি চেষ্টা কিন্তু করবেন। একবার জানিয়ে করো অন্তত। আমার এটাই বক্তব্য ছিল সব ক্ষেত্রে, আমার দত্তা ভার্সেস দত্তাতেও একই বক্তব্য ছিল, এখানেও একই বক্তব্য। আমার গান পছন্দ নাই হতে পারে, সিনেমায় অনেক রকমের বদল হয়, অনেক রকমের চেঞ্জেস হয়, একটা বিরাট ঘটনা, এটা একটা ছোট্ট গানের ঘটনা নয়। একটা গান গেয়ে ফেললাম মানে কিছু করে ফেললাম মহান কাজ, তা নয়। এটার নেপথ্যে অনেক অনেক মানুষের পরিশ্রম, সিচুয়েশন, তারপরে একটা কিছু ভাবা হয়েছে প্রাকৃতিক পরিবেশের জন্য, সেই শুটিং ক্যান্সেল করে অন্যভাবে করতে হলো, এরকম অনেক কিছু পারিপার্শ্বিক অবস্থা থাকে। তো সেগুলোতে একজন ডিরেক্টরের মাথার ওপর চাপ অনেক বেশি থাকে। একজন সিঙ্গার গান গেয়ে চলে গেল, এটা ভাবে কিছু হয় না। তো সেই চেঞ্জ যেটা করার, সেটা করতে হবে, নিশ্চয়ই করতে হবে, 100 বার করতে হবে। কিন্তু সেই চেঞ্জ করাটার মধ্যে একটা কোথাও আমাকে জানানোর মধ্যে আমার মনে হয় এটাতে একটা সম্মান এবং সততা কাজ করে, আর কিছু না। সেটাই। কিন্তু এই যে 10টি কীর্তন ভাইরাল, সেটা অনেকটা সেটা মিটিয়ে দেয় সেই ব্যাপারটা। আমি কোনো কিছু কাজের ক্ষতি বলবো না, অপ্রাপ্তি, সেটা আর একটা কাজ দিয়ে মেটানো যায়, এটা আমি বিশ্বাস করি না, বুঝেছো? মানে ধরো তোমার কোনো একদিন মাংস খেতে ভীষণ ইচ্ছে হলো, তুমি সেদিন মাংস খেতে পারলে না সামহাও, বা তোমাকে দেওয়া হলো মাংস কম পড়ে গেল, তুমি পেলে না, এরকম তো হতে পারে। তারপরে তোমার সেদিনের যে ইচ্ছেটা, সেদিনের যে তৃপ্তির যে জায়গাটা, সেইটা কিন্তু অপূর্ণই রয়ে গেল। আবার তুমি 1 মাস পরে 1 বাটি জামবাটি মাংস দিয়ে ভাত খাচ্ছ, এটার পূরণ ওটা নয়, কোনোদিন হয়, এটা হতে পারে না, দুটো সেপারেট। আচ্ছা, আজকে তো সরস্বতী পুজো এবং তুমি নিজে একজন স্ত্রী, একজন মা, আবার একজন শিক্ষিকা, তা আজকে মহিলাদের বা মেয়েদের কি বলবে, বা ছেলেদেরও, যে অনেকে পড়াশোনার তাগিদে গান ধরে রাখতে পারে না, আবার অনেক মেয়ে বিয়ের পর গান ধরে রাখতে পারে না, বলে যে দিদি আমাদের তো গানটা হলো না, ধরে রাখতে পারছি না, তুমি তাদের কি বার্তা দেবে? এটা ভেরি গুড কোয়েশ্চেন, মানে আমার তো মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে।
দেখো, আমি একটা কথাই বলবো যে সবাইয়ের নিজস্ব নিজস্ব প্রবলেম আছে, সবার পরিস্থিতি একেবারে আলাদা, আমারটা যেমন আরেকজনের তেমন নয়। এবং এখানে সাপোর্ট সিস্টেম একটা বিরাট 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 বড় ফ্যাক্টর। সঙ্গীত ঈশ্বর অনেককে হয়তো দিয়ে পাঠিয়েছেন, কৃপা করেছেন, কিন্তু আসল কৃপাটা সেখানে শুরু হয় যখন বাস্তবে সে সেটাকে কার্যকরী করতে পারছে বা বাস্তবায়িত করতে পারছে। সেইটা করার জন্য কিন্তু একটা সাপোর্ট সিস্টেম লাগে, একটা গাইডেন্স লাগে, প্রপার গুরু, সমস্ত কিছু মিলিয়ে তুমি যখন আস্তে আস্তে এগোচ্ছ তারপরে তোমার সুযোগ লাগে। আমি কিছুদিন আগে সোনু নিগমের একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে উনি বলছিলেন যে পরিশ্রম করার জন্য কিন্তু তার কৃপা লাগে। তুমি যে পরিশ্রম করবে তার জন্য তোমার অপরচুনিটি দরকার। একদম। কেমন? তো আমরা একটা পলকও এপাশ থেকে ওপাশ করতে পারি না, আমরা একটা পাও এপাশ থেকে ওপাশ ফেলতে পারি না তার যদি ইচ্ছা না হয়। তাই কৃপা পেলেই সঙ্গীত মনস্ক হলেই বা সঙ্গীতের জন্য ভালোভাবে শিখেছে, দারুণ ভীষণ ভালো ভিত তৈরি হয়েছে, এই সব কিছুর পরেও সঙ্গীত কোথাও একটা নাম করার জায়গায় বা মঞ্চে তাকে নাও নিয়ে যেতে পারে, কিন্তু তার সারা জীবন সঙ্গী হয়ে থেকে যেতে পারে। এটাও কিন্তু এক ধরনের সাকসেস। কে কিভাবে সাকসেসটাকে দেখছে সেটা খুব ইম্পর্টেন্ট। তবে আমি এটাই বলবো যে সব কিছুর পরে নিজের জন্য সময় বের করার হলে কেউ যদি খুব মন প্রাণ দিয়ে সেটা চায়, করতে পারে এবং সেটা করা উচিত। সঙ্গীতের জন্য আমি নিজেকে যে সময়টা দিচ্ছি, আমি পার্লারে গিয়ে যে সময়টা নষ্ট করছি, কি আমি নষ্ট করছি আমি বলবো না, সেটাও হয়তো প্রয়োজন আছে, সবটাই নিজেকে ভালো রাখার জন্য সবকিছুরই প্রয়োজন আছে, কিন্তু তারপরে নিজেকে মানে ভেতর থেকে উন্নত করা। আমার মনে হয় যে সঙ্গীত বন্ধু হিসাবেও যদি সঙ্গে রাখতে হয় তাকে, সঙ্গীতকে, তাহলেও কিন্তু আমাদের সেটার জন্য সময় দিতে হবে। একদম। আজকে আমাদের সরস্বতী পুজোর আড্ডা শেষ করব, কিন্তু আমাদের একটা অনুরোধ, যে ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা, সেই অরিজিৎ সিং এর গান আমরা আজকে শুনতে চাই জয়তী চক্রবর্তীর কণ্ঠে। কেন শুনতে চাও জানি না, আমি প্রচুর গালাগাল খাবো আমি জানি। একদমই না, একদমই না। কারণ অরিজিৎ সিং এর গলায় শোনার পরে এই গান আমার গলায় শোনার কোনো মানে হয় না, কিন্তু আমি নিছকই পাগলের মতন ভালোবেসে গানটাকে দুটো লাইন গেয়ে ফেলেছিলাম ফেসবুকে, আমার পেজে দিয়েছিলাম। না না, আমি ওই দু লাইনই গাইছি, দুবার করে গাইছি, ওর বেশি গাইবার আমার ধৃষ্টতা নেই, ক্ষমতা নেই, আমি একটুখানি শোনাচ্ছি। কুম্পিত তনু দল গুঞ্জিত বাদল, কুম্পিত তনু দল গুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা, কুম্পিত তনু দল গুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা, নলকেশ্বর মম কোমল নিরসম, নলকেশ্বর মম কোমল নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা, নলকেশ্বর মম কোমল নিরসম, নলকেশ্বর মম কোমল নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কুম্পিত তনু দল গুঞ্জিত বাদল, কুঞ্জিত শ্যামল মালা। নমস্কার, আমি জয়তী। নিউজ পোল বাংলার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। নিউজ পোল বাংলা এগিয়ে চলুক, মানুষের সঙ্গে থাকুক, পাশে থাকুক, অনেক অনেক উন্নতি, সার্বিক উন্নতি প্রার্থনা করছি।